সাতক্ষীরা ৪ আসনের এমপি এবং জামাত নেতা গাজী নজরুল ইসলামের একটি স্পর্শকাতর ভিডিও ভাইরাল হয়েছে, যা আমরা সকলেই জানি। ঘটনার শুরুতে সে এটা অস্বীকার করে এবং টাকার মাধ্যমে মামলাটা রফা-দফা করার চেষ্টা করে। কিন্তু এতে যখন কাজ হয় না, তখন সে দাবি করে যে সে তার স্ত্রী ছিল, দ্বিতীয় স্ত্রী। তারপরে যখন এটা ধরা পড়ল যে না, এটা রিয়েল ভিডিও, এআই ভিডিও না, তারপরে তার ভুল স্বীকার হলো, জামাতের মাধ্যমে কয়েকবার বৈঠক হলো এবং ফাইনালি তাকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করা হলো। এই হচ্ছে ঘটনার আদ্যোপান্ত। আমাদের দেশে যখন কোনো ঘটনা ভাইরাল হয়, তখন এর মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা এটাকে বাম্পার ফলন হিসাবে গ্রহণ করে এবং এটা দিয়ে বিভিন্ন যৌক্তিক অযৌক্তিক ভিডিও তৈরি করে। যারা রাজনীতিবিদ আছেন তারা চেষ্টা করে এটাকে রাজনৈতিক অস্ত্র বানানোর এবং কিভাবে এটা দ্বারা বিরোধী দলকে ঘায়েল করা যায় সে চেষ্টা করে। যারা ইসলাম বিরোধী নাস্তিক মনা বা নাস্তিক আছে তারা চেষ্টা করে কিভাবে ঘটনাটা ঘুরিয়ে ফিরিয়ে ইসলামের বিরুদ্ধে লাগানো যায়। এছাড়া এক শ্রেণীর মানুষ এমনও আছে যারা যে কোনো কিছু পাইলেই সেটা দিয়ে মিমস তৈরি করে, মনোরঞ্জনের মাধ্যম তৈরি করে। গাজী নজরুলের ঘটনায় এই সবগুলা জিনিসই পাওয়া গিয়েছে। যারা রাজনীতিবিদ তারা বিরোধী দলকে ঘায়েল করার চেষ্টা করেছে। যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা যৌক্তিক অযৌক্তিক নানা রকম কন্টেন্ট ক্রিয়েট করেছে। যারা ইসলাম বিরোধী নাস্তিক তারা এটা ইসলামের বিরুদ্ধে ব্যবহার করেছে। আবার এটা দিয়ে অনেক মিমসও তৈরি হয়েছে। তো এমন মিশ্র প্রতিক্রিয়ার মাঝে আমাদের অ্যাকচুয়াল প্রতিক্রিয়াটা কী হওয়া দরকার ছিল এটাই আমরা ভুলে যাই, যার কারণে একটা ঘটনা নিয়ে আমাদের মারতেও বেশি সময় লাগে না, আবার ওই ঘটনাটা ভুলে যেতেও আমাদের সময় লাগে না। আমাদের অবস্থা কিছুটা কচু পাতার পানির মতো। বৃষ্টি হলে যেমন সবার আগে কচু পাতায় পানি জমে, আবার একটু হালকা বাতাসের ঝাপটা লাগলেই পানিগুলো এমনভাবে পড়ে যায় যে দেখলে মনে হবে কচুর পাতায় কখনো পানি ছিল না। আমাদের অবস্থা ঠিক তেমন। এই যে গাজী নজরুল ইসলামের এই ঘটনাটা অলরেডি 1 সপ্তাহ পার হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে আমরা কিভাবে ঘটনাটা সুইচ করেছি দেখেন। এই ঘটনাটা 2-3 দিন নিয়ে আলোচনা হলো গাজী নজরুলের ঘটনা নিয়ে। এরপরে আলোচনা চলে আসলো রাষ্ট্রপতির বিষয়টা। আর এই যে এখন আপনাদের সামনে আমি যখন কথা বলছি, এই সময় প্রত্যেকটা নিউজ ফিডে, চ্যানেলে, খবরে সবখানে একটাই নিউজ, টুথপেস্টে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক। এবং এটা নিয়েও 2-4 দিন চলবে, এরপরে নতুন একটা ইস্যু আমাদের সামনে আসবে। তো এত কিছুর মাঝে একটা আলোচনা, একটা ঘটনা যখন আমাদের সামনে আসে, সেক্ষেত্রে আমাদের অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড কী হওয়া দরকার এটাই আমরা ভুলে যাই। যাই হোক, আমাদের সামনে ঘটনার মিশ্র প্রতিক্রিয়া হলেও অ্যাকচুয়ালি আমাদের এই ক্ষেত্রে অবস্থানটা কী হবে, আমাদের প্রতিক্রিয়াটা কেমন হওয়া দরকার এটাও আমাদের জানতে হবে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের প্রথম এবং প্রধান বাধা হচ্ছে আমাদের সংবিধান। তার কারণ এই যে ঘটনাটা ঘটলো, আমাদের সংবিধান এই ব্যাপারে কি বলে? 2 জন প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ যদি প্রকাশ্যে নয় অপ্রকাশ্যে ব্যক্তিগত কোনো জায়গায় এমন স্পর্শকাতর, বিবাহ বহির্ভূত স্পর্শকাতর সম্পর্কে জড়িয়ে পড়ে, তাহলে এটা কোনো অপরাধ নয়। আশ্চর্যের বিষয়, 92% মুসলিমের দেশে, মুসলিম প্রধান একটি দেশে, যেখানে ইসলামের দৃষ্টিতে কাজটি খারাপ, সমাজের দৃষ্টিতে কাজটি খারাপ, মানবিক দৃষ্টিতেও কাজটি খারাপ, কিন্তু সংবিধানের দৃষ্টিতে কাজটি খারাপ নয়। হ্যাঁ, এর সাথে ধর্ষণ, জোর জবরদস্তি, ব্ল্যাকমেইলিং, এরকম অন্যান্য শাখাগত কিছু বিষয় অ্যাড করে এটাকে অপরাধ বানানো যাবে, কিন্তু স্রেফ এই কাজটা অপরাধ নয়। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এটা যদি করা হয় তাহলে তো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে। হ্যাঁ, এটা ঠিক। যদি এমনটা করা হয় তাদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে, কিন্তু তাদের ভিডিও যে ভাইরাল করে দেওয়া হলো, এটা কি ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ নয়? তাহলে অপরাধ নিয়ম এখানেও তো উল্লঙ্ঘন হলো। তাহলে যেইটা করা দরকার ছিল সেটা কেন করা হলো না? তাহলে এক্ষেত্রে আমাদের প্রথম যে প্রশ্নটা হবে, প্রথম যেই আমাদের রিয়াকশনটা হবে, সেটা হচ্ছে আমাদের সংবিধান পরিবর্তন নিয়ে। যে আমাদের সংবিধানে A to Z এমন হতে হবে যেন এমন কোনো কর্মকাণ্ড সমাজের প্রকাশ্যে বা অপ্রকাশ্যে ছড়িয়ে না পড়ে যা সমাজকে কলুষিত বা দূষিত করে। 2 নম্বর যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা যখন কাউকে নিয়ে সমালোচনা করব, তখন সেক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ডটা কী হবে, আমাদের অবস্থানটা কী হবে? আমি আগেই বলে রাখি, এই আলোচনাটা একান্ত যারা মুসলিম তাদের জন্য, যারা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করে, শুধু নামের শুরুতে মোহাম্মদ, শেষে ইসলাম এমন না, যারা প্রকৃত পক্ষে নিজেকে মুসলমান মনে করে তাদের জন্য। কোরআন এবং হাদিসের আলোকে
একজন ব্যক্তির বিষয়ে সমালোচনা করার ক্ষেত্রে আমাদের কি কি বিষয়ে মাথায় রাখতে হবে সেটা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব। নাম্বার 1, কারো সমালোচনা করতে গিয়ে অপবাদ যেন হয়ে না যায়। অর্থাৎ আমি যার বিরুদ্ধে যে ঘটনাটা ইস্যু করে কথা বলছি সেটা সত্য না মিথ্যা এটা আমাদেরকে যাচাই করে এরপর কথা বলতে হবে। যদি সত্য হয় তাহলে অপবাদ তো হলো না, কিন্তু যদি মিথ্যা হয়ে যায় তাহলে আমি সে ব্যক্তির নামে একটি অপবাদ রটালাম, যা ইসলামিক দৃষ্টিতে অত্যন্ত গর্হিত কাজ এবং ইসলামিক আইন অনুসারে হদ্দে কজফ তার উপরে পতিত হবে। 2 নম্বর যে বিষয় সেটা হচ্ছে গীবত হচ্ছে কিনা। অ্যাকচুয়ালি কারো সমালোচনা করা মানেই গীবত, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গীবত করা জায়েজ আছে। তো আমাদেরকে এটাই মাথায় রাখতে হবে যে সে জায়েজ গীবতটা আমি করছি কিনা। সেটা কি? ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি 6টি এমন জায়গা উল্লেখ করেছেন যেখানে গীবত করা জায়েজ। এর মধ্যে 2টা হচ্ছে আমাদের এটার সাথে মিলে যায়। আমি সংক্ষেপে যদি বলি 2টা মিলে, সেটা হচ্ছে কাউকে সতর্ক করতে কিংবা তাকে সংশোধন করতে কিংবা তার শাস্তি যেন হয়, তা সে যেন তার অপরাধের শাস্তি পায়, এমন ব্যক্তির কাছে গীবত করা মানে তার দোষ বর্ণনা করা জায়েজ আছে। তাহলে এখন এই যে আমাদের সামনে যে ঘটনাটা আছে, আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি তার ব্যাপারে যে ঘটনাটা তাকে নিয়ে যে আলোচনা বা তার যে দোষগুলো আলোচনা আমি করছি, আমি গীবত করছি কিনা, আমি আসলে এটা দ্বারা কারো ফায়দা করছি কিনা, কাউকে সংশোধন করছি কিনা, কাউকে সতর্ক করছি কিনা, কিংবা এমন কাউকে বলছি কিনা যে তার বিচার করতে পারবে। 3 নম্বর বিষয় হচ্ছে ইনসাফের সাথে সমালোচনা করা। এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যতটুকু দোষ ততটুকু আলোচনা। আর এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি পদস্খলন ঘটে। এই ঘটনাটাও লক্ষ্য করুন। জামাত ইসলামের একজন নেতা কাজটা করেছে, অবভিয়াসলি কাজটা খারাপ এবং এটার শাস্তি তাদের দলীয়ভাবে একটা নেওয়া হয়েছে যে তাকে বহিষ্কার করে দেওয়া হবে। কিন্তু আমরা কি করছি, এই একটা ঘটনা ইস্যু করে পুরো জামাত ইসলামকে একেবারে ধুয়ে মুছে একেবারে পচাই ফেলতেছে। জামাত ইসলাম ভালো কি খারাপ এটা আমি বলছি না, কিন্তু এই ঘটনার উপর ভিত্তি করে একটা দলের স্ট্যান্ডার্ড তো একটা দলের আদর্শ তো নির্ভর করে না, এটাও তো আমাদের বুঝতে হবে। তো যতটুকু দোষ ততটুকু সমালোচনা। 4 নম্বর বিষয় হচ্ছে তার অধিকার অক্ষুণ্ণ রাখা। অর্থাৎ তাকে নিয়ে আমরা সমালোচনা তো করব, কিন্তু এমনটা যেন না হয় যে অযাচিত মানহানি তাকে করা হচ্ছে। তার কারণ সম্মান, ইজ্জত, আবরু এটা তার একান্ত অধিকার। এই অধিকারে হস্তক্ষেপ করার অধিকার আমাদের নাই। তাহলে আমরা তার ব্যাপারে কথা বলবো, কিন্তু অতটুকুই বলবো যতটুকু সে করেছে। ওটার সাথে আরও তাল মিলিয়ে আরও 10টা বলবো, এমনটা করা যাবে না। এখন এই 4টা বিষয় যে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম, এবার চোখটা বন্ধ করে একটু ভাবুন তো, আমরা কয়জন কারো ব্যাপারে আলোচনা করার ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখি? অথচ এইগুলো যদি আমি মাথায় না রাখি, প্রত্যেকটা কবিরা গুনাহ এবং এর জন্য আছে ভয়াবহ শাস্তি। তাই আমরা ইতিপূর্বে যা করেছি আমরা তওবা করি এবং আমরা চেষ্টা করি আগামী দিনে যখনই কারো ব্যাপারে আমরা সমালোচনা করব, আগে দেখতে হবে যে এই 4টা বিষয় ঠিক রেখে আমি সমালোচনা করতে পারছি কিনা। যদি না পারি তাহলে ক্ষতি আমারই হবে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।